আইএলসে ভালো একটা স্কোর পেতে যদিও ট্রিক্স অ্যান্ড টিপস ক্রুশাল, আপনার বেসিক ঠিক করাটা ম্যান্ডেটরি। বেসিক্স বলতে বোঝাচ্ছি আপনি যা শুনছেন বা পড়ছেন তার সিংহভাগই বুঝতে পারছেন, আপনি কিছু বলতে পারছেন, কিছু লিখতে পারছেন, যদিও সেটা পারফেক্ট না, অনেক ভুল ত্রুটি আছে। আপনার এই বেসিকের সাথে যখন আপনি ট্রিক্স অ্যান্ড টিপসকে যোগ করবেন তখন হয়তো আপনি আপনার প্রত্যাশিত স্কোর পাবেন। কিন্তু যদি আপনি বেসিক ঠিক না করে শুধুমাত্র ট্রিক্স অ্যান্ড টিপসের উপর নির্ভরশীল হন, আপনার প্রত্যাশিত স্কোর পাওয়ার সম্ভাবনা খুব কম। এই যে শুরুতে বললাম, যদিও ট্রিক্স অ্যান্ড টিপস ক্রুশাল, আপনার বেসিক ঠিক করাটা জরুরি। এই বাক্যটাকে আমরা বলি ভাই বোন কনসেশন। এবং এই টাইপের বাক্য আইএলস রিডিং এর একটা কমন সেন্টেন্স টাইপ, যেটা আপনি প্রত্যেক প্যাসেজে পাবেন। এবং এই টাইপের সেন্টেন্স না বুঝলে এবং না ধরতে পারলে আপনি অনেক প্রশ্নের উত্তর ভুল করে আসবেন। একটা প্যাসেজের একটা প্যারার হয়তো 7 লাইন আছে, 5 লাইন পর্যন্ত একটা আইডিয়া দিচ্ছে, তারপর হয়তো একটা কনসেশন টাইপের ওয়ার্ড চলে আসছে, অলদো, দো, ডিসপাইট, ইনস্পাইট অফ, অথবা কন্ট্রাস্ট একটা ওয়ার্ড চলে আসছে, ওয়াইল, ওয়ারেজ, বাট। আপনার উত্তর চেঞ্জ হয়ে যাবে। এটার ব্যাপারে ভালো আইডিয়া রাখতে হবে। খুব সহজ জিনিস। আজকে আমরা কিছু বেসিক দেখব, দেন কয়েকটা প্র্যাকটিস করব। চলেন শুরু করি। এই কনসেশন বা কন্ট্রাস্টের কয়েকটা বাক্য দেখাবো, মোরলেস এগুলোই আপনি পাবেন, এই টাইপেই পাবেন। প্রথমত দেখেন, ডিসপাইট অথবা ইনস্পাইট অফ বিং ব্রিলিয়ান্ট হি কুডন্ট পাস। এবং আমি যে সেন্টেন্সগুলো দেখাচ্ছি ভাই বোন, এগুলো কমপ্লেক্স সেন্টেন্স টাইপ, এগুলো আপনি রাইটিং ব্যবহার করতে পারেন, ইভেন স্পিকিংও বটে। কি বলছি ভাই, ডিসপাইট অথবা ইনস্পাইট অফ বিং ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট হওয়া সত্ত্বেও সে পরীক্ষা পাস করে নাই। তাহলে ব্রিলিয়ান্ট হলে তো আসলে তার পাস করার কথা ছিল, উল্টা বোঝাচ্ছে। তাহলে ডিসপাইট ইনস্পাইট অফ এর পরে আমরা সেন্টেন্স লিখবো না, একটা অ্যাজরিভ থাকবে, নাউন ফ্রেজ থাকবে, এমন কিছু একটা থাকবে। তাহলে ডিসপাইট আর ইনস্পাইট অফ এর ব্যাপারে খেয়াল রাখতে হবে। ইন স্পাইট অফ, 3টা স্পেস দিয়ে শব্দ, তবে একটা মানেই বোঝায়, সত্ত্বেও। তাহলে ডিসপাইট অর ইনস্পাইট অফ বিং ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট হওয়া সত্ত্বেও সেই পরীক্ষা পাস করে নাই। এরপর বাক্য দেখেন, অলদো। অনেক সেন্টেন্স পাবেন ক্যামব্রিজের প্র্যাকটিস যখন করবেন প্যাসেজ, তখন ওইগুলো পাবেন, আমিও দেখাবো আজকেই। অলদো, যদিও হি ওয়াজ টায়ার্ড, এবং অলদোর পর অবশ্যই সেন্টেন্স লিখতে হয়। অলদো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে ছিল টায়ার্ড। বুঝতে পারছেন, অন্য পাশে উল্টা কথা বলবে, যদিও সে টায়ার্ড ছিল তবুও সে প্রজেক্টটা শেষ করছে। নর্মালি টায়ার্ড থাকলে প্রজেক্টটা শেষ না করতে পারার কথা। এখানে কি বলছে, যদিও সে টায়ার্ড ছিল, হি ফিনিশড দ্য প্রজেক্ট, সে প্রজেক্টটা শেষ করেছিল এবং রিসিভড প্রেজ, প্রশংসা পাইছে। এরপরের বাক্যে আসেন, অনেক বড় বাক্য যদিও, এটা খুব দামি বাক্য ভাই। আইএলসি রিডিং প্যাসেজ সমাধান করতে গেলে খুব করে পাবেন, এবং এটা না বুঝলে আপনি কিছু প্রশ্নের উত্তর মানে পারা উচিত ছিল বাট পারবেন না, এবং এটা বুঝে যাবেন সহজ ইনশাআল্লাহ এখনই। মেনি স্টুডেন্টস প্রেফার স্টাডিং অ্যাব্রড, অনেক স্টুডেন্টরা বাহিরে পড়াশোনাটারে প্রেফার করে, বাট আদার্স বিলিভ ইট ইজ বেটার টু পারসিউ হায়ার এডুকেশন ইন দেয়ার ওন কান্ট্রি। ভাই এটা রাইটিং একটা কোশ্চেন টাইপ, এটা আমার মতামত না। কি বলছে এখানে, অধিকাংশ শিক্ষার্থী বাহিরে পড়তে চায়, কিন্তু এই দেখেন বাট দিয়ে কিন্তু ঘটনা উল্টে গেছে। বাট আদার্স বিলিভ, অন্যরা বিশ্বাস করে, ইট ইজ বেটার টু পারসিউ হায়ার এডুকেশন ইন দেয়ার ওন কান্ট্রি, নিজের দেশেই উচ্চশিক্ষা নেওয়া, যদিও অধিকাংশ মানুষ বাহিরে যেতে চায়। তো কন্ট্রাস্টের বাক্যগুলোতে কেমন থাকবে, হোয়াট, এই বাট, ওয়ারেজ, ওয়াইল, এই শব্দগুলো দেখলে কিন্তু আগের কথা আর থাকবে না। আগে যদি বলে ঢাকা বাংলাদেশের রাজধানী, বাট রিসেন্টলি ইট হ্যাজ চেঞ্জ টু কি কিছু একটা, না। আমি কয়েকটা বেসিক সেন্টেন্স দেখাবো এই কনসেশন কন্ট্রাস্টের উপর। আসেন ভাই, প্রথম বাক্য দেখেন, ডিসপাইট ইনস্পাইট অফ বিং ব্রিলিয়ান্ট হি কুডন্ট পাস। আইদার ডিসপাইট লিখবো অথবা ইনস্পাইট অফ লিখবো, তো না আমরা সেন্টেন্সে মোস্টলি পাবো। ডিসপাইট বিং ব্রিলিয়ান্ট মানে ব্রিলিয়ান্ট হওয়া সত্ত্বেও হি কুডন্ট পাস, সেই পরীক্ষা পাস করে নাই। দেখেন, ব্রিলিয়ান্ট হলে নর্মালি পাস করার কথা, উল্টা কথা বলতেছে। ব্রিলিয়ান্ট হওয়া সত্ত্বেও সেই পরীক্ষা ফেল করছে। অথবা ইনস্পাইট অফ, এবং এটা খেয়াল রাখবো, রাইটিং এটা আমাদেরকে ভোগায় বিশেষ করে। ইন স্পাইট অফ, 3টা আলাদা মানে স্পেস দিয়ে শব্দ, কথা একটা বোঝায়, সত্ত্বেও। তাহলে ডিসপাইট অথবা ইনস্পাইট অফ বিং ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট হওয়া সত্ত্বেও সেই পরীক্ষা পাস করে নাই। এরপর বাক্যে আসেন, অলদো এবং ডিসপাইট ইনস্পাইট অফ এর পরে কিন্তু সেন্টেন্স থাকবে না ভাই। অলদোর পর অবশ্যই সেন্টেন্স থাকবে, এবং
অলদো যুক্ত অলদো দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝে অবশ্যই কমা লিখতে হবে, অলদো মাঝে থাকলে কমা লিখতে হবে না। কমপ্লেক্স সেন্টেন্স মুড, অলদো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে ছিল টায়ার্ড, হি ফিনিশড দ্য প্রজেক্ট অ্যান্ড রিসিভড প্রেজ, যদিও সে টায়ার্ড ছিল তবুও সেই প্রজেক্টটা শেষ করেছিল। নর্মালি যদি কেউ টায়ার্ড থাকে প্রজেক্টটা শেষ করতে না পারার কথা, উল্টা কথা বলছে। এন্ড দেন থার্ড টাইপের বাক্যটা খুব জরুরি ভাই, এটা না জানলে আপনি দেখবেন অনেক প্রশ্নের উত্তর ভুল করে আসবেন। ফর এক্সাম্পল, একটা প্যারাগ্রাফে যদি 5টা সেন্টেন্স থাকে, 5 লাইন থাকে, 3 লাইনে যদি ধরেন বলতে থাকে যে ঢাকা বাংলাদেশের রাজধানী, এবং আমরা জানি প্যাসেজ সমাধান করতে আসলে আমার ব্যক্তিগত কোনো নলেজ নিয়ে আসা যায় না, প্যাসেজে যা বলা আছে তা, ভুল হলে ভুল। যদি প্যাসেজে বলা হয় যে চট্টগ্রাম ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, আমার যদি বলে যে উইচ ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, আমি কিন্তু চট্টগ্রাম লিখতে হবে, ঢাকা লেখা যাবে না। আমার নলেজ প্যাসেজে টাইনে আনা যাবে না। তো 5 লাইনের ভিতরে 3 লাইনে যদি ধরেন বলে ঢাকা বাংলাদেশের রাজধানী, 4th লাইনের প্রথম ওয়ার্ডটা বাদ দিয়ে শুরু করে বলছে যে চট্টগ্রাম এখন নতুন রাজধানী, তাহলে যদি প্রশ্ন আসে বাংলাদেশের বর্তমান রাজধানী কোনটা, আমরা কিন্তু ভাই চট্টগ্রাম লিখতে হবে, ঢাকা লেখা যাবে না। এই জন্যই বাট, ওয়ারেজ, ওয়াইল এই শব্দগুলোর দিকে নজর দিতে হয়। অলদো, দো, ইভেন দো, ডিসপাইট, ইন স্পাইট অফ শব্দগুলোর দিকে নজর দিতে হয় এবং এগুলোর অর্থ বুঝতে হয়। চলুন আমরা খেলায় চলে যাই ডিরেক্টলি। ক্যামব্রিজ 15-এর টেস্ট 3 হেনরি মোরের একটা কোয়েশ্চেন পড়ব, ওখান থেকে 2টা কোয়েশ্চেন আমরা পাবো। আসেন, এটা হলো আমাদের স্টেটমেন্ট। আপনি ট্রু ফলস ভাবেন। অন লিভিং স্কুল, কমা, মোর ডিড হোয়াট হিজ ফাদার ওয়ান্টেড হিম টু ডু। স্কুল শেষ করে, মানে স্কুলের পড়াশোনা শেষ করে মোরে করছে তাই যা তার বাবা তারে করতে চাইছে, মানে তার বাবা যা আছে সে তাই করতে চাইছে। এটা হলো কোয়েশ্চেন। এবার প্যাসেজে আপনি আসেন, কি বলছে? আফটার লিভিং স্কুল, আফটার লিভিং স্কুল যা, অন লিভিং স্কুল কিন্তু তাই ভাই। মোর হোপড টু বিকাম আ স্কাল্পটার, তিনি চেয়েছিলেন একজন স্কাল্পটার হইতে। তার মানে আমরা এইটুকু ভাবলে কিন্তু তার বাবার সাথে মিলে না। এরপরে বলছে বাট, দেখেন বাট দিয়ে কিন্তু খেলা ঘুরে যাচ্ছে ভাই। বাট ইনস্টেড, পরিবর্তে, মানে সেই চাইছিল স্কাল্পটার হইতে, বাট ইনস্টেড হি কমপ্লাইড উইথ। এই কমপ্লাইড উইথ মানে হলো মেনে চলা, মানে এই যে বলছে হি কমপ্লাইড উইথ হিজ ফাদার্স উইশ, সে তার বাবার ইচ্ছা অনুযায়ী কাজ করছে। দ্যাট হি ট্রেন অ্যাজ আ স্কুল টিচার, মানে তার বাপে চাইছে সে একজন স্কুল টিচার হোক এবং সে ওটাই কিন্তু করছে। বাট দিয়ে কিন্তু আগের কথা ঘুরে ফেলছে। সেই চাইছিল স্কাল্পটার হইতে, বাট সেটার পরিবর্তে সে তার বাপের কথা মানছে এবং সে স্কুল টিচার হিসেবে কি করছে, মানে সে ট্রেন দেখ স্কুল টিচার, সেটা সে তার বাপে চাইছে এবং সেইটাই হয়েছে। উত্তর কি লিখবেন? অন লিভিং স্কুল মোর ডিড হোয়াট হিজ ফাদার ওয়ান্টেড হিম টু ডু। ইয়েস, মিলে গেছে কিন্তু, ডাইরেক্ট ভাই মিলছে, ডাইরেক্ট মিলছে, তাহলে ট্রু। কমপ্লাইড উইথ, এখন আপনি যদি বাটটা চোখে না পড়ে, এখন আমি তো দেখাচ্ছি এখানে সহজে, মানে ছোট্ট একটা বাক্য নিয়ে আসছি যেখানে উত্তর আছে। আমরা যখন প্যাসেজ সমাধান করতে আসবো তখন তারা আমার এইরকম ছোট বাক্য দিবে না, প্রশ্ন দিবে না, আমার মোরলেস 900 ওয়ার্ডের প্যাসেজ দিবে, 13 থেকে 14টা কোশ্চেন দিবে। তখন করতে আসলে আপনারে এই জিনিসটা একটু ভাবতে হবে, বাটের কথাটারে খেয়াল রাখতে হবে। কেমন ভাই বোন? দেন আসে আরেকটা কোশ্চেন করি সেম পয়েন্ট থেকেই। কি বলছে? মোর বিগ্যান স্টাডিং, আমাদের কোশ্চেন, মোর বিগ্যান স্টাডিং স্কাল্পচার ইন হিজ ফার্স্ট টার্ম। স্কাল্পচার পড়া শুরু করছে তার ফার্স্ট টার্মে এট দ্য লিড স্কুল অফ আর্ট, এই জায়গায়। এই কথাটা মিলে কিনা প্যাসেজে আসেন। আফটার দ্য ওয়ারের পরে মোর এনরোলড এট দ্য লিডস স্কুল অফ আর্ট, স্কুল অফ আর্ট পাইছি। ওয়ার হি স্টাডিড ফর 2 ইয়ার, 2 বছর ধরে পড়ছে। ইন হিজ ফার্স্ট ইয়ার, সে তার ফার্স্ট ইয়ারেই হি স্পেন্ট মোস্ট অফ হিজ টাইম ড্রয়িং, সে ড্রয়িং করে কাটাইছে। অলদো, দেখেন একটা কনসেশন বাক্য আসছে, অলদো যদিও হি ওয়ান্টেড টু স্টাডি স্কাল্পচার, সে চেয়েছিল স্কাল্পচার পড়তে। নো টিচার ওয়াজ অ্যাপয়েন্টেড আনটিল হিজ সেকেন্ড ইয়ার, তার সেকেন্ড ইয়ার আগ পর্যন্ত কোনো টিচারে নিয়োগপ্রাপ্ত হয় নাই। তার মানে কি সে স্কাল্পচার পড়ছে? বলেন, পড়ে নাই। কি বলছে? মোর বিগেন স্টাডিং স্কাল্পচার, মোরে নাকি পড়া শুরু করছে স্কাল্পচার ইন হিজ ফার্স্ট টার্ম, তার ফার্স্ট টাইমে এই জায়গায়। আসলে কি শুরু করছে? না, সে চাইছিল ভাই। আর আপনি যদি অলদো অর্থ না বুঝেন তাহলে তো দেখবেন ওয়ান্টেড টু স্টাডি স্কাল্পচার মাইটা দিয়েই ট্রু না, ধরা খেয়ে যাবেন ভাই। তাহলে আপনি বাক্য অর্থ বুঝতে হবে ভাই। অলদো যদিও হি ওয়ান্টেড টু স্টাডি স্কাল্পচার, সে চেয়েছিল পড়তেই জিনিসটা, কিন্তু কোনো টিচার আসলে না, পড়াইব কে? বুঝছেন তো ভাই? তাহলে উত্তর পেয়েছি আমরা কি ভাই? ফলস। এবার আসেন আমরা আরেকটা কোয়েশ্চেন করব। কুড আরবান ইঞ্জিনিয়ার্স লার্ন ফ্রম ডান্স?
এখান থেকে আমাদের কোশ্চেনটা হলো এই, আসেন কি লেখা আছে স্টেটমেন্টে আছে, আরবান ইঞ্জিনিয়ার্স প্রায়োরিটাইজ অ্যাডাপ্টেবিলিটি ইন দেয়ার ডিজাইনস। এটা হলো আমাদের কোশ্চেন স্টেটমেন্ট। তাহলে আরবান ইঞ্জিনিয়াররা নাকি প্রায়োরিটাইজ করে অ্যাডাপ্টেবিলিটি ইন দেয়ার ডিজাইনে। এখন আপনি প্যাসেজের এই পার্টটা পড়েন। ওয়াইল, ভাই দেখেন ওয়াইলটা নিশ্চয় জানেন, ওয়াইল কিন্তু একটা কন্ট্রাস্টের ওয়ার্ড দেয়। আমরা কি বলা যেতে পারে, কনসেশন কন্ট্রাস্ট অর্থে ব্যবহার করি, মানে দুই পাশে দুই রকম কথা বলবে, ওয়াইল, অলদো, তারপরে ওয়ারেজ, একটু আগে আমরা দেখে এসেছি। আনসার করেন। ওয়াইল আরবান ইঞ্জিনিয়ার্স ফোকাস অন স্ট্রাকচারাল ইফিসিয়েন্সি, আরবান ইঞ্জিনিয়াররা ফোকাস করে এই জায়গায়, কোরিওগ্রাফাররা এমফাসাইজ করে ফ্লুইড মুভমেন্ট এন্ড অ্যাডাপ্টিবিলিটি নিয়ে। এখন দেখেন আরবান ইঞ্জিনিয়ার্সরা ফোকাস করে ওখানে বলছে স্ট্রাকচারাল ইফিসিয়েন্সির উপর, স্ট্রাকচারাল ইফিসিয়েন্সির কথা নাই, তার মানে ভুল হওয়ার খুব ভালো চান্স আছে। নেক্সট পার্টে যাই, কোরিওগ্রাফার্স এমফাসাইজ, তার মানে অ্যাডাপ্টিবিলিটির কথাটা কার সাথে যায় দেখেন, এই যে অ্যাডাপ্টিবিলিটির কথাটা কিন্তু ভাই ইঞ্জিনিয়ারদের সাথে যায় না, যায় কোরিওগ্রাফারদের সাথে, তার মানে সামহাও কথাটা ভুল, মূল প্যাসেজের সাথে মিলে না। মূল প্যাসেজের সাথে যেহেতু মিলে না, ফলে আমরা আনসার করব কি, অবশ্যই ফলস। আরবান ইঞ্জিনিয়ার্স প্রায়োরিটাইজ, ওই যে প্রায়োরিটাইজ যেটা সেটাই কিন্তু ফোকাস। দেখেন ভাই আইএলটিএস রিডিং এ কঠিন প্যারাফ্রেজ হয়, মানে কঠিন প্যারাফ্রেজ বলতে অনেক প্যারাফ্রেজ হয়। আপনার রিডিং পড়ার অভ্যাস তৈরি হয়ে গেলে এই প্যারাফ্রেজগুলো ধরতে পারবেন। আর যদি রিডিং পড়ার একবারে বেসিক অভ্যাস তৈরি না হয় ভাই, ট্রিক্স এন্ড টিপস দিয়ে কিন্তু আপনি এই যাত্রা পার করতে পারবেন না, ধরা খাইতেই হবে। তাহলে ফোকাস যেটা সেটা কিন্তু প্রায়োরিটাইজ, এবং এগুলো মুখস্থ করে পাবেন না, মানে ওই শীট কালেকশন করে পারবেন না। আপনার রিডিং পড়ার অভ্যাস হলে অটোমেটিকলি আপনার খেলার সময় আপনি ঠিকঠাক খেলতে পারবেন, মাথা ঠান্ডা থাকবে। আর বেসিক স্ট্রোক না হলে খেলার দিন কিন্তু ঠিক মতো খেলতে পারবেন না। তাহলে আরবান ইঞ্জিনিয়াররা ফোকাস করে হলো ইফিসিয়েন্সি, স্ট্রাকচারাল এফিসিয়েন্সি নিয়ে, আর কোরিওগ্রাফাররা ফোকাস করে হলো এই মুভমেন্ট নিয়ে, আর এটা হলো অ্যাডাপ্টিবিলিটি নিয়ে। তাহলে আমাদের মূল কোশ্চেনের সাথে স্টেট প্যাসেজের সাথে মিল নাই, বিধে আমরা কি বলবো ভাই, ফলস। আরেকটা প্রশ্ন করেন, ইঞ্জিনিয়ারিং এন্ড ডান্স আর এন্টায়ারলি আনরিলেটেড ডিসিপ্লিনস, একই প্যাসেজ থেকে নেওয়া। ইঞ্জিনিয়ারিং এবং ডান্স দুটা এন্টায়ারলি আনরিলেটেড ডিসিপ্লিন, ডিসিপ্লিন মানে বিষয় ভাই, তাহলে দুইটার সাথে কোনো মিল নাই আমাদের কোশ্চেনে বলছে। এবার প্যাসেজ দেখেন তো ভাই কি বলছে, অলদো যদিও ডান্স ইজ অফেন সিন অ্যাজ অ্যান আর্ট ফর্ম, ডান্সে দেখা হয় একটা আর্ট ফর্ম হিসাবে, ইট শেয়ারস সিমিলারিটিজ, মানে কিছু সিমিলারিটি আছে। শেয়ার শব্দের তো ওই ভাগ করে দেওয়া এমনটা সবসময় করা যাবে না ভাই, শাব্দিক অর্থ করে প্যাসেজ দিয়ে বুঝতে পারবেন না। ইট শেয়ারস সিমিলারিটিজ মানে এটার কিছু সিমিলারিটি আছে উইথ ইঞ্জিনিয়ারিং ইন টার্মস অফ মুভমেন্ট অ্যান্ড স্ট্রাকচার, তার মানে কি প্যাসেজের সাথে মিলে। প্যাসেজে বলছে ইঞ্জিনিয়ারিং আর ডান্সের সাথে কোনো মিল নাই, আনরিলেটেড ডিসিপ্লিনস। আর প্যাসেজ আমাদের এটা হলো স্টেটমেন্টে বলছে, প্যাসেজে বলছে যদিও ডান্সটাকে কাউন্ট করা হয় একটা আর্ট ফর্ম হিসেবে, ইট শেয়ারস সিমিলারিটিজ উইথ ইঞ্জিনিয়ারিং, তার মানে এটার সাথে ইঞ্জিনিয়ারিং কিন্তু সিমিলারিটি আছে, রিজেম্বলেন্স আছে, তার মানে আমাদের স্টেটমেন্টের সাথে প্যাসেজের কিন্তু মিল নাই, বিধায় আমরা কি বলবো ভাই, ফলস বলবো। এই ছিল আজকের ক্লাস করে যদি ভালো লাগে ক্লাসে লাইক কমেন্ট করবেন, বন্ধুদেরকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবেন, আমাদেরকে ফলো করবেন। আসসালামু আলাইকুম।